হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 9-10। আমি তোমাদের অঙ্কিতা ম্যাম, লাইফ সায়েন্স এডুকেটর। আমাদের সেকেন্ড সামেটিভের এক্সাম কিন্তু সবারই ডান, কি তাই তো? আশা করি তোমাদের সবার এক্সাম খুব খুব ভালো হয়েছে। যা যা কোয়েশ্চেন বলা হয়েছিল, তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছিল, আমি কোয়েশ্চেন দেখেছি, স্যার ম্যামরা যেভাবে কোয়েশ্চেন দিয়েছিল সেরকম টাইপসেরই কোয়েশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় পেয়েছো। তোমরা কিন্তু অনেকেই আমাদেরকে বলেছো ম্যাম এটা কিন্তু কমন পেয়েছি, আপনি যা যা বলেছিলেন তাই তাই কোয়েশ্চেন এসেছে। ঠিক আছে, তো এবার সেকেন্ড সামেটিভের পার্ট আমাদের চুকে গেছে। এবার আমাদের থার্ড সামেটিভ, দ্যাট ইজ ফাইনাল এক্সামের পালা, তাই তো? তো ফাইনাল এক্সামে তো তোমাদের পুরো বইটাই আশা করি থাকবে। তো ফাইনাল এক্সামে আমরা আগের চ্যাপ্টার গুলো তো কভার করেইছি। আজকে যে চ্যাপ্টারটা কভার করব সেটা হচ্ছে আমাদের ফোর্থ চ্যাপ্টার, সেটা হচ্ছে ইমিউনিটির পার্ট। সেটার থেকে আমরা একটা টপিক যেটা হচ্ছে অনাক্রম্যতার ধারণা, কনসেপ্ট অফ ইমিউনিটি, এটা আমরা আজকে ক্লিয়ার করব। ঠিক আছে, তো চলো, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তোমরা এটাকে স্ক্যান করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আর লেটস ইমপ্রুভ ক্লাস 9 লেখাও তুমি যদি টেলিগ্রাম চ্যানেলে সার্চ করো তাহলেও কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তুমি এখানে ক্লাস মানে সমস্ত রকমের নোটস, পিডিএফ ফরম্যাট, ক্লাসের লিংক, ইম্পর্টেন্ট জিনিস সবকিছু কিন্তু তুমি টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। আর তোমার যদি কোনো সময় ডাউট থাকে, কোনো কিছুতে কোয়েরি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে তো আমাদের জানাতে পারোই। তাছাড়াও তুমি ক্লাস 9 যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে গিয়ে ডিরেক্ট কোনো স্যার বা ম্যামকে জিজ্ঞেস করতে পারো, ম্যাম আমার এটাতে প্রবলেম, ম্যাম আমার ওটাতে প্রবলেম। ওকে, ক্লিয়ার? তো যারা এখনো অব্দি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা তাড়াতাড়ি করে জয়েন করে দাও। ওকে, তো আমাদের আজকের টপিক আমরা স্টার্ট করি, সেটা হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটি। অনাক্রম্যতা বা ইমিউনিটি কি জিনিস, তাই তো? আচ্ছা, আমরা যখন শরীর খারাপ হয় বা অনেক সময় তোমরা বাড়িতে শুনে থাকবে এই তোর ইমিউনিটি পাওয়ার একদম লো, তুই একটুতেই ভুগিস, একটুতেই সর্দি কাশি হয়, তোর একটুতেই জ্বর চলে আসে, তোর ইমিউনিটি পাওয়ার নেই। এই যে ইমিউনিটি, এই কথাটা যে আমরা প্রতিদিনই বলে চলেছি, তো এই ইমিউনিটি ব্যাপারটা কি? ইমিউনিটি বা অনাক্রম্যতা আর কিচ্ছুই না, শুধু একটা ছোট্ট সিম্পল জিনিস, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা, এটাই হচ্ছে আমার ইমিউনিটি বা অনাক্রম্যতা। ওকে, দেখো বাতাসে অনেক রকম জীবাণু ঘুরে বেড়াচ্ছে, ভাইরাস, ব্যাকটেরিয়ান্স, মাইক্রোস্কোপিক প্রোটোজোয়ান্স, এগুলো সব বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমি কি এখনই এফেক্টেড হয়ে যাচ্ছি? না, আমাদের শরীরে কিছু আছে যেটা আমাদেরকে এই বাইরের রোগ জীবাণু থেকে আমাদেরকে রক্ষা করে। আবার কোনো কোনো সময় আমরা রোগ জীবাণু দ্বারা এফেক্টেড হয়ে গেলেও কিন্তু আমাদের শরীর কিছুদিনের জন্য এফেক্টেড থাকে, তারপরে কিন্তু আমাদের শরীর নিজে থেকে সুস্থ হয়ে যায়। এই যে আমাদের ব্যাপারটা, এই যে রোগ জীবাণু এলো তার বদলে দেহের যে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে উঠলো, এইটাই হচ্ছে আমাদের অনাক্রম্যতা বা ইমিউনিটি। এই ইমিউনিটি বলে না মারা, এই তো ভালো করে ডিম খা, দুধ খা, তাহলে ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে, হরলিক্স খাও, তারপর আর কি কি আছে, কমপ্লেন খাও, ইমিউনিটি বাড়াতে হবে। কেন? এই ইমিউনিটি যত বাড়াবো তত মানে আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে এবং বাইরে থেকে আসা কোনো রোগ জীবাণু বা যে কোনো জিনিস আমাদের শরীরকে অ্যাটাক করলেও আমাদের শরীর সেটাকে ডিফেন্ড করবে, তাই তো? মারামারি করবে, ওই জীবাণুটা আমাদের শত্রু, আমাদের শরীর সেটাকে আমাদের হাত থেকে বাঁচাচ্ছে, লড়াই করে যাচ্ছে। তো এই ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে ইমিউনিটি বা অনাক্রম্যতা। ক্লিয়ার? বোঝা গেল তো? কি কি সংজ্ঞা বলেছে, এবার সংজ্ঞা তো আমাদের পড়তে হবে, সংজ্ঞা তো আমি বানিয়ে লিখবো না, নির্দিষ্ট কিছু টার্ম আমার পরীক্ষার খাতায় দিতে হবে, তাই তো? তো সংজ্ঞায় কি বলেছে দেখে নি। অনাক্রম্যতা বা ইমিউনিটি দেহের পক্ষে ক্ষতিকর জীবাণু ও বিজাতীয় পদার্থ, দেহের পক্ষে কি বলেছে? ক্ষতিকর জীবাণু, অন্য কালি দিয়ে করি, রেড, দেহের পক্ষে ক্ষতিকর জীবাণু ও অন্য বিজাতীয় পদার্থের বিরুদ্ধে, তার এগেইনস্টে দেহের যে প্রতিরক্ষা
প্রতিরক্ষা ব্যবস্থা, এই যে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি হয় যে আমাদের দেশটাকে বাঁচায়, তাই তো? আর বাইরের কোনো অন্য দেশ যদি আমাদের দেশে আক্রমণ করে, তাহলে আমাদের ডিফেন্স সিস্টেম যেটা আছে, ইন্ডিয়ান নেভি, আর্মি, তারপর হচ্ছে তোমার এয়ারফোর্স, এরা কি করে ডিফেন্ড করে, ওদেরকে দমিয়ে রাখে, আমাদের দেশের প্রতিরক্ষা। সেরকমই বাইরে থেকে আসে, ধরো বাইরে থেকে কোনো দেশ আমাদেরকে অ্যাটাক করছে, তো বাইরে থেকে কোনো বস্তু, বিজাতীয় বস্তু যদি আমাদেরকে অ্যাটাক করে, তাহলে আমাদের শরীরের যে ডিফেন্স সিস্টেমটা থাকবে সেটা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, না একে আমি হচ্ছে তার অস্তিত্ব ফলাতে দেবো না, আমি তাকে রুখে দাঁড়াবো। তো এই ব্যবস্থাটাকে বলা হয় অনাক্রম্যতা বা ইমিউনিটি। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি ক্লিয়ার হলো। এইবার বাইরে থেকে আসা বিজাতীয় জীব পদার্থ কি কি হতে পারে? বিভিন্ন রকমের ভাইরাস হতে পারে, ভাইরাস, আর কি হতে পারে? ব্যাকটেরিয়া, হতে পারে, আর কি হতে পারে? ছত্রাক বা ফাঙ্গাস যেটাকে আমরা বলি, তাই তো? ছত্রাক হতে পারে। আর কি হতে পারে? আর বিভিন্ন রকমের প্যারাসাইটস হচ্ছে বা হতে পারে, প্রোটোজোয়ান হতে পারে। আর কি হতে পারে? আরো হতে পারে ধুলো, তাই তো? ধোঁয়া, পরাগরেণু, এগুলো হচ্ছে সব আমার বিজাতীয় পদার্থ, যেগুলো বাইরে থেকে এসে আমাদের শরীরে অ্যাটাক করে। এই সমস্ত বিজাতীয় পদার্থকে বলা হয়, কি বলা হয় বলতো? অ্যালার্জেন। কি বলা হয়? অ্যালার্জেন বলা হয়। তার মানে এগুলো বাইরে থেকে এসে আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি সৃষ্টি করে, অ্যালার্জিক ক্রিয়া সৃষ্টি করে, তাই তো? কি করে? অ্যালার্জি সৃষ্টি করে, তাই তো? ক্লিয়ার? তো এদেরকে বলা হয় অ্যালার্জেন। 1 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে তোমাদের, এই অ্যালার্জেন কাকে বলে? ওকে, অ্যালার্জেন কি? বাইরে থেকে কোনো আসা বিজাতীয় বস্তু, ভাইরাস, ছত্রাক, ধুলো, ধোঁয়া, পরাগরেণু, যেগুলো আমাদের দেহে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটাই হচ্ছে আমাদের অ্যালার্জেন। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কি বলেছে? জীববিদ্যার যে শাখায় দেহের অনাক্রম্য তন্ত্রের গঠন ও কার্যকারিতা আলোচনা করা হয়। কি? অনাক্রম্য তন্ত্রের গঠন ও কার্যকারিতা আলোচনা করা হয়, তাকে বলা হয় ইমিউনোলজি। ইমিউনোলজি বলে। যেমন জীববিদ্যার যে শাখায় প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় তাদের জুলজি বলে, যাদের উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় তাদের বটনি বলে, যাদের হিউম্যান, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ সংস্থান নিয়ে গঠন আলোচনা করা হয় তাদের ফিজিওলজি বলে, অণুজীব দিয়ে নিয়ে আলোচনা করা হয় যে মাইক্রোবায়োলজি বলে। তো কি এরকমই জীববিদ্যার যে শাখায় অনাক্রম্য তন্ত্রের নিয়ে আলোচনা করা হয়, এই অনাক্রম্য তন্ত্র নিয়ে আলোচনা করা হয়, তাকে ইমিউনোলজি বা ইমিউনোলজি বলা হয়। ওকে, এর জনক হচ্ছে, ইমিউনোলজির জনক হচ্ছে এডওয়ার্ড জেনার। ওকে, ইমিউনোলজি হচ্ছে এডওয়ার্ড জেনার। ওকে, এডওয়ার্ড জেনার। ক্লিয়ার? বোঝা গেল? ইমিউনোলজির জনক। নেক্সট কোয়েশ্চন কি বলেছে? অনাক্রম্যতা তন্ত্রের প্রধান উপাদান। এইবার যে অনাক্রম্য সিস্টেম, এবার কি আমাদের ভারতের যে ডিফেন্স সিস্টেমটা রয়েছে সেটা কি বিভিন্ন উপাদান আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে। যেমন নেভি, ওরা পার্টিকুলারলি জলসেনা, জলেই ওদের কাজ। এয়ারফোর্স, ওরা পার্টিকুলারলি ওপরে আকাশে ওদের বিমান নিয়েই কার্য করা। মিলিটারি, ওরা
স্থলে যুদ্ধ করবে। তো সেরকমই অনাক্রম্য তন্ত্রেরও কিছু প্রধান উপাদান আছে যেটা নিয়ে অনাক্রম্য সিস্টেমটা তৈরি হয়। যেমন রেসপিরেটরি সিস্টেমে কি লাংস আছে, নাজাল ক্যাভিটি আছে, এক্সক্রিশনের কিডনি আছে, ইউরেথ্রা আছে, এগুলো সব একটা কি সিস্টেম। সেরকমই অনাক্রম্য তন্ত্র ইমিউন সিস্টেমটা হচ্ছে অ্যান্টিজেন, খুব ইম্পর্টেন্ট, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই দুটো উপাদান নিয়ে গঠিত। কি? অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। ঠিক আছে, এবার আমরা কি করব, অ্যান্টিজেন সম্পর্কে জানবো। দুটো কি আমাকে জানতে হবে। তো অ্যান্টিজেন কি আমার বলে মনে হয়, কি বলে মনে হয়? অ্যান্টিজেনই ওই যেগুলো আমাদের বাইরে থেকে এসে আমাদেরকে শরীর অসুস্থ করে দেয়। ঠিক আছে, বাইরে থেকে আসা যে সমস্ত বিজাতীয় বস্তু আমাদের শরীরে ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে বা উত্তেজিত করে বা এক্সাইটেড করে, তাকে বলা হয় অ্যান্টিজেন। কি বললাম? আবার বলি, বাইরে থেকে আসা কোনো বহিরাগত বা বিজাতীয় বস্তু আমাদের শরীরে অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত বা উত্তেজিত করে, তাদেরকে বলা হয় অ্যান্টিজেন। তাই তো, লিখে ফেলি তাহলে। কি অ্যান্টিজেনের ডেফিনেশন কি লিখবো? অ্যান্টিজেনের ডেফিনেশন, বাইরে থেকে আসা বহিরাগত, বাইরে থেকে আসা বহিরাগত বস্তু যা আমাদের না লিখে শরীরেও লিখতে পারি, ইন জেনারেল, যা শরীরের কি করে বললাম, অনাক্রম্যতা, অনাক্রম্যতা তন্ত্রকে কি করে? উত্তেজিত করে, উত্তেজিত করে। তারাই হচ্ছে কি আমাদের অ্যান্টিজেন। ঠিক আছে, ক্লিয়ার? কি করে উত্তেজিত করে সেটা আমরা পড়বো। ওকে, কি করে উত্তেজিত হয় আমাদের ইমিউন সিস্টেম, কি করে হয় ইমিউন রেসপন্স, কি করে হয় আমাদের শরীরে কিরকম প্রতিক্রিয়া হয়, এগুলো সব আমরা ধীরে ধীরে পড়বো। আজকে আমরা ইমিউন কনসেপ্ট পড়বো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? ফাইন। নেক্সট কি, এই অ্যান্টিজেনের একটা কি রাসায়নিক প্রকৃতি আর আণবিক ভর লাগবে। কি কি লাগবে? চলো অন্য কালি দিয়ে লিখি, এটাকে ব্ল্যাক দিয়ে লিখি। তো ফার্স্টে 1 নম্বর কি, অ্যান্টিজেনের আমরা কি দেখবো? অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি, রাসায়নিক প্রকৃতি। ওকে, অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি। ক্লিয়ার? বোঝা গেল? তো এই অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি বলতে কি বোঝো? আগে বলো রাসায়নিক প্রকৃতি কি? রাসায়নিক প্রকৃতি হচ্ছে এই অ্যান্টিজেনটা, বাইরে থেকে আসা বস্তুটা, এটা কি দিয়ে তৈরি। ঠিক আছে, কি কি দিয়ে তৈরি চলো দেখে নি। হতে পারে এটা প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? প্রোটিন। প্রোটিন দিয়ে তৈরি হতে পারে। আর কি হতে পারে? হয় লিপিড দিয়ে তৈরি হতে পারে। আর আর কি পড়ে থাকলো আমাদের? কার্বোহাইড্রেট। কিন্তু কেমন কার্বোহাইড্রেট? সরল শর্করা, দ্বিশর্করা না বহু শর্করা? প্রোটিন, লিপিড এন্ড কি থাকবে? বহু শর্করা। বহু শর্করা। ক্লিয়ার? বোঝা গেল? তো কি রাসায়নিক প্রকৃতি কি হবে? অ্যান্টিজেনের প্রোটিন দিয়ে গঠন হতে পারে, লিপিড দিয়ে গঠিত হতে পারে, আর কি বহু শর্করা দিয়েও আমার গঠিত হতে পারে। ক্লিয়ার? বোঝা গেল?
নেক্সট পয়েন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা নিয়ে নিই কি, এবার আরেকটা কোয়েশ্চেন যেটা তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসে খুব, সেটা হচ্ছে আণবিক ভর। এবার পয়েন্টটা কি হবে আমার, আণবিক ভর কি হলো, এটা আন্ডু, চলো কি বললাম, আণবিক ভর, আণবিক ভর। ঠিক আছে, আণবিক ভর কত, অ্যান্টিজেনের ভর নিশ্চয়ই একটা ডেফিনেট ভর থাকবে, প্রত্যেকটা জিনিসেরই একটা ছোট ডেফিনিট ভর থাকে, তাই তো। তো অ্যান্টিজেনের আণবিক ভর হচ্ছে গ্রেটার দেন 1000, গ্রেটার দেন, সরি 1000 বলছি, 10,000, গ্রেটার দেন 10,000 কি এককটা কিসে হবে, এককটা হয়ে যাবে ডালটন, ডালটন, ওকে। কি অ্যান্টিজেনের আণবিক ভর হচ্ছে গ্রেটার দেন 1000 হচ্ছে ডালটন, ক্লিয়ার, বোঝা গেল। এটাকে আমি একটু শেপ বগেরা দিয়ে দিই, তাহলে দেখতে ভালো হবে। কি দিয়ে, কোনটা দিয়ে শেপ দেবো, ব্ল্যাক দিয়ে বেটার, চল কত হবে 1000 ডালটন। আর এটা কি দিয়ে তৈরি, প্রোটিন, লিপিড আর কি বহু শর্করা, ওকে, প্রোটিন, লিপিড অ্যান্ড বহু শর্করা। নেক্সট কি, অনেক বইতে আমি দেখেছি এটা 1000 ডালটন, সরি 8000 ডালটন লেখা আছে দিয়ে, ওকে, কিন্তু অ্যাকচুয়াল আণবিক ভর হচ্ছে অনাক্রম্যতন্ত্রের হচ্ছে 10,000 ডালটনের থেকে বেশি হতে হবে। 10,000 ডালটনের থেকে যদি কম হয় তাহলে কিন্তু অ্যান্টিজেন হবে না, ও অ্যান্টিজেন আর থাকবে না, ওকে, ও অ্যান্টিজেনিসিটি প্রডিউস করতে দেখাতে পারবে না, ও বিষক্রিয়া ঘটাতে পারবে, ওকে। তো অনেক বইতে এইটা আমার করার আছে ঠিকই, কিন্তু এটা হচ্ছে তোমার কারেক্ট, ওকে, এটা হচ্ছে তোমার রং, মনে থাকবে, ক্লিয়ার। চলো নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে আমার অ্যান্টিজেন, নেক্সট হচ্ছে আমার পয়েন্টটা কি হবে, অ্যান্টিজেনের কি পয়েন্টস হবে। এবার কি আমরা কি কি পড়লাম দেখে নাও, পড়লাম অ্যান্টিজেনের সংজ্ঞা, রাসায়নিক প্রকৃতি, আণবিক ভর। এবার কি পড়বো, অ্যান্টিজেনের কিছু নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাকে কিন্তু জানতে হবে। তো সেগুলো কি কি আছে, তো কি আমার আমার পয়েন্ট কি হয়ে যাবে, অ্যান্টিজেনের অ্যান্টিজেনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, ওকে, ক্লিয়ার। নম্বর পয়েন্ট তার মধ্যে থেকে কি হবে, এক নম্বর পয়েন্ট কি হবে, এক নম্বর পয়েন্ট হচ্ছে ওকে, এক নম্বর পয়েন্ট তার মধ্যে হচ্ছে কি তোমার, ফার্স্ট হচ্ছে ইমিউনোজেনিসিটি। কি বললাম আমি, এক নম্বর পয়েন্ট হচ্ছে ইমিউনোজেনিসিটি, ইমিউনোজেনিসিটি, ইমিউনোজেনিসিটি কেন, ইমিউনোজেনিসিটি কেন বলা হয়েছে, কারণ অ্যান্টিজেন হচ্ছে একটা পার্টিকুলার অ্যান্টিবডি, বা অ্যান্টিবডি ছাড়ো, অ্যান্টিজেন হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম বা
অনাক্রম্যতন্ত্রটাকে উত্তেজিত করতে পারে বা উদ্দীপিত করতে পারে। আগে থেকে কোনো অ্যান্টিজেন ধরো আমাদের শরীরে প্রবেশ করে গেছে, তার ফলে কি হবে, আমাদের অনাক্রম্যতন্ত্রটা জেগে উঠবে, ওর বদলে ওর পরিপ্রেক্ষিতে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে উঠবে। তো এই যে পয়েন্টটা, এই যে বৈশিষ্ট্যটা বা এই যে ধর্মটা, একে বলা হয় ইমিউনোজেনেসিটি। কি বললাম? ইমিউনোজেনেসিটি। ইমিউনোজেনেসিটি। ওকে, ক্লিয়ার? ইমিউনোজেনেসিটি তাহলে কি লিখলাম, যে অ্যান্টিজেন কি করতে পারে, আমাদের ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেম কে উত্তেজিত করতে সক্ষম, উত্তেজিত করতে আমার সক্ষম। এটা গেল আমার ইমিউনোজেনেসিটি। ক্লিয়ার? আর একটু নিচে করে দেব। ক্লিয়ার? নেক্সট কি হবে, নেক্সট যে আমাদের ধর্ম বা বৈশিষ্ট্য হবে সেটা হবে অ্যান্টিজেনেসিটি। অ্যান্টিজেনেসিটি কি হবে বললাম, অ্যান্টিজেনেসিটি। ক্লিয়ার? বোঝা গেল? অ্যান্টিজেনেসিটি কেন? অ্যান্টিজেনের বৈশিষ্ট্যতে তো অ্যান্টিজেনেসিটি থাকবেই, তাই না? অ্যান্টিজেনেসিটি ধর্মটা কি? অ্যান্টিজেনেসিটি হচ্ছে একটা পার্টিকুলার অ্যান্টিজেন একটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে সক্ষম, তাই তো? কি করে বাইন্ড করে বা কি করে প্রোগ্রাম হয় সেটা কিন্তু আমরা এরপরেই পড়বো। ওকে, অ্যান্টিজেনেসিটি কি বললাম ধর্মটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। ওকে, অ্যান্টিজেনেসিটি কি? একটা অ্যান্টিজেন কি অ্যান্টিবডির সাথে বাইন্ড করতে বা বন্ধন তৈরি করতে সক্ষম। তো কি বললাম, অ্যান্টিবডির সাথে বন্ধন তৈরি করতে সক্ষম কে? অ্যান্টিজেন। ওকে, দুটো গেল। লাস্ট আরেকটা রয়েছে আমাদের 3 নম্বর। 3 নম্বর কি হতে পারে? অ্যালেরোজেনেসিটি। অ্যালেরোজেনেসিটি। ওকে, ক্লিয়ার? অ্যালেরোজেনেসিটি, অ্যালেরো, এই যে অ্যালেরো কথাটি রয়েছে, তার মানে অ্যালেরো মানে কি? অ্যালার্জি মতো শুনতে লাগছে না? অ্যালেরো, অ্যালার্জি। তাহলে কি, যে কোনো অ্যান্টিজেন কি অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম। কি অ্যালেরোজেনেসিটি বৈশিষ্ট্যটা কি হবে? অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরিতে সক্ষম। ক্লিয়ার? এই গেল আমাদের 3টে ইম্পর্টেন্ট ধর্ম। ওকে, এই ধর্ম 3টে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সবাই কিন্তু খুব ভালো করে পড়বে। ওকে, ইম্পর্টেন্ট। ওকে, চল তাহলে আমাদের অ্যান্টিজেন ডান 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 ডান। হ্যাঁ, ও না, অ্যান্টিজেন ডান হয়নি, এখনো শেষ হয়নি, শেষ হয়েও হইল না শেষ, তাই তো? এবার অ্যান্টিজেনের তো রাসায়নিক প্রকৃতি বললাম, আণবিক ভর পড়লাম, আর কি পড়লাম? অ্যান্টিজেনের বৈশিষ্ট্য বা ধর্ম পড়লাম। এবার অ্যান্টিজেনের টাইপস পড়তে হবে, অ্যান্টিজেনের প্রকারভেদ বা টাইপস।
একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন, আরেকটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। তো সবার ফার্স্ট দেখো 1 নম্বর আমাদের যেটা রয়েছে এক্সোজেনাস অ্যান্টিজেন। এই এক্সো কথাটার মানে কি? এই এক্সো কথাটার মানে হচ্ছে আমার বাইরে। এক্সো কথাটার মানে হচ্ছে বাইরে। যে সমস্ত অ্যান্টিজেন বাইরে থেকে আমাদের শরীরে প্রবেশ করে অথবা কৃত্রিম ভাবে ওটাকে প্রবেশ করানো হয়, সেটা হচ্ছে আমার এক্সোজেনাস অ্যান্টিজেন। এক্সো মিন্স বাইরে, তো এন্ডো মানে এন্ডো মানে ভেতরে, এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে। তো এন্ডো মানে কি বলবো আমি? এটা আমাদের 2 নম্বর। এন্ডো মানে হচ্ছে আমার ভি তো, ঠিক আছে, মনে থাকবে, ক্লিয়ার? তো কি এক্সোজেনাস কি বলেছে, আর আগে এন্ডোজেনাস বলি। এন্ডোজেনাস যেটা আমাদের শরীরের ভেতরেই কোন একটা অঙ্গ বা কোন একটা অংশ হচ্ছে অ্যান্টিজেন রূপে কাজ করে, সেটাই হচ্ছে আমার এন্ডোজেনাস অ্যান্টিজেন। ওকে, তো আগে এক্সোজেনাসটা বলে নি। যে সমস্ত অ্যান্টিজেন এই দেখো বাইরে থেকে দেহের ভেতরে প্রবেশ করে তাদেরকে এক্সোজেনাস অ্যান্টিজেন বলে। ক্লিয়ার? উদাহরণ হচ্ছে বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস, পরাগরেণু বা পোলেন গ্রেন, পরাগরেণু মানে পোলেন গ্রেন ইত্যাদি। ব্যাকটেরিয়া কি হতে পারে? যক্ষার ব্যাকটেরিয়া হতে পারে, আবার করোনা ভাইরাস হতে পারে। এগুলো সব কি বাইরে থেকে যেহেতু আমাদের শরীরে এসছে, এরা একটা অ্যান্টিজেন, তাই হচ্ছে এরা এক্সোজেনাস অ্যান্টিজেন। ক্লিয়ার? ডান, একদম লক কিয়া যায়। নেক্সট কি? এন্ডোজেনাস। কি বলেছে? যে সমস্ত অ্যান্টিজেন দেহের অভ্যন্তরে উৎপন্ন হয়। ওকে, তাহলে কি? আমি এটাকে যদি হাইলাইট করে দিই, চলো শেপ নাও, শেপ নিয়ে হাইলাইট করো। কি কালি দিয়ে করতে পারি? পার্পল, ওকে, পিঙ্ক। ওকে, পিঙ্ক দিয়ে করি। এটা হচ্ছে কি আমার বাইরে থেকে, আর এটা হচ্ছে দেহের অভ্যন্তরে। ওকে, একটা বাইরে থেকে একটা দেহের অভ্যন্তরে করা হয়, উৎপন্ন হয়, তাদের এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে। ঠিক আছে? উদাহরণ কি? টিটেনাস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করলে তা এক প্রকার কি টক্সিন পদার্থ নিঃসরণ করে। টক্সিন মানে বিষ। যে কোনো অ্যান্টিজেনই কিন্তু যখনই বাইরে থেকে আমাদের শরীরে আসে তখনই কিন্তু টক্সিন বা বিষ রিলিজ করে, বা বিষ, তার ফলে কিন্তু আমাদের শরীর থেকে বিষক্রিয়া হয়। ওকে, তো টক্সিন পদার্থ নিঃসরণ করে, যা এক প্রকার এন্ডোজেনাস অ্যান্টিজেন। এটা 1 নম্বর। 2 নম্বর কি বলেছে? এটা হচ্ছে আমার 1 নম্বর। 2 নম্বর বলেছে বিভিন্ন স্তন্যপ্রায়ী প্রাণীর হৃৎপিণ্ডে বর্তমান কার্ডিওলিপিন। এটাকেও শেপ দিয়ে করে দিই, সেটা হচ্ছে আমার কার্ডিওলিপিন। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কার্ডিওলিপিন হলো এক প্রকার এন্ডোজেনাস অ্যান্টিজেন। মনে থাকবে, কার্ডিও লিপিন হলো এক প্রকার এন্ডোজেনাস অ্যান্টিজেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোথায় লিখবো? এই যে এখানে আমি একটা স্টার মার্ক করে দিলাম। ওকে, ক্লিয়ার? বোঝা গেল এক্সোজেনাস আর এন্ডোজেনাস নিয়ে? আর আশা করি কোনো রকম ডাউট নেই। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমাদের জন্য তো ফাঁকা রয়ে গেল কমেন্ট বক্স, তুমি বলে দেবে, আমি ডাউট ক্লিয়ার করে দেবো, বা টেলিগ্রামেও তোমরা জানাতে পারো যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট হয়। ওকে, চল নেক্সট কি? নেক্সট আমাদের এইবার আশা করি আমাদের অ্যান্টিজেনের পার্টটা চুকলো। এত কিছু করে টোরে নিয়ে আমাদের অ্যান্টিজেনের পার্টটা চুকলো। ওকে, নেক্সট কি বলেছে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি এই জিনিসটা আবার কি? অ্যান্টিজেন একটা উপাদান যেটা বাইরে থেকে এলো। অ্যান্টিবডি কি তাহলে? এই যে বাইরে থেকে একটা উপাদান বা বিজাতীয় বস্তু বা অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকলো, তার ফলে আমাদের দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থায়
এক ধরনের প্রোটিন ধর্মী, মনে রাখবে কি ধর্মী, প্রোটিন ধর্মী উপাদান উৎপন্ন হলো এবং আমাদের শরীরকে প্রতিরক্ষা করলো বা অনাক্রম্য তন্ত্রটাকে উদ্দীপিত করলো, সেটাই হচ্ছে আমার অ্যান্টিবডি। মনে থাকবে? ক্লিয়ার? কি বললাম আমি? নিচে লিখে দিই, বাইরে থেকে আসা অ্যান্টিজেনের বিরুদ্ধে। কি বলবো? বাইরে থেকে আসা অ্যান্টিজেনের বিরুদ্ধে শরীরে বা দেহে, দেহে কথাটা বেটার তাই না, দেহে প্রোটিন ধর্মী, দেহে কি প্রোটিন ধর্মী, পেনের কিছু প্রবলেম আছে কি, প্রোটিন ধর্মী যে উপাদান, বাইরে থেকে আসা অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহে প্রোটিন ধর্মী যে উপাদান অনাক্রম্য তন্ত্রকে, অনাক্রম্য তন্ত্রকে উত্তেজিত করে তাকে বলা হয় আমার অ্যান্টিজেন। ও এইটা তো অনেকটা হয়ে গেছে, তাই তো বলি। ওকে, তো বাইরে থেকে আসা অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহে প্রোটিন ধর্মী যে উপাদান অনাক্রম্য তন্ত্রকে উত্তেজিত করে তাকে অ্যান্টিবডি বলা হয়। ক্লিয়ার? বোঝা গেল? কি বললাম? প্রোটিন ধর্মী। তাহলে কি রাসায়নিক উপাদান কি হবে আমার? রাসায়নিক প্রকৃতি আমি যদি লিখি, রাসায়নিক প্রকৃতি যদি আমি লিখি তাহলে আমি কি লিখবো? কি লিখবো তাহলে? প্রোটিন ধর্মী। কি ধর্মী আমার? প্রোটিন ধর্মী। কিরকম প্রোটিন ধর্মী? একটা ডেফিনেট প্রোটিন আছে, আর অ্যান্টিবডি শুধুমাত্র ওই ডেফিনিট প্রোটিনটা নিয়েই গঠিত হবে। তো ওই প্রোটিনটা হচ্ছে আমার গ্লোবিউলিন প্রোটিন। গ্লোবিউলিন প্রোটিন। ক্লিয়ার? বোঝা গেল কি? প্রোটিন ধর্মী, কিন্তু কেমন প্রোটিন? কেমন প্রোটিন? গ্লোবিউলিন প্রোটিন। মাথায় থাকবে? ক্লিয়ার? বোঝা গেল? এটার একটা আণবিক ভর আছে, এটা হচ্ছে তোমাদের লাগবে না, 1.5 লাখ থেকে 9 লাখ মতো ডালটনের মতো, এটা তোমাদের অত ইম্পর্টেন্ট নয়। ওকে, ওটা লাগবে না, কিন্তু অ্যান্টিজেনের আণবিক ভর কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। চলো নেক্সট কি বলেছে? নেক্সট কি? অ্যান্টিজেনের অ্যান্টিবডি যে উৎপন্ন হলো এর কাজ, কাজ কি হতে পারে দেখি? কাজ একটাই, আমরা জানি, আমরা সবাই জানি সেই কাজটা, দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, বাস এটাই ওর কাজ। কি হবে কাজ? কি বললাম? দেহে, দেহে রোগ প্রতিরোধ
ব্যবস্থা গড়ে তোলা, এইটাই হচ্ছে আমার অ্যান্টিবডির কাজ। ক্লিয়ার? অল ক্লিয়ার, অল সেট। এটা দেখে নাও, কারণ এরপরে আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে অ্যান্টিবডির স্ট্রাকচার বা অ্যান্টিবডির গঠন। ওকে, তো যাই নেক্সট টাইম। একটা স্লাইড নাও। কি বলবো আমি? আমার হচ্ছে টপিক বা কি লিখবো? অ্যান্টিবডি গঠন, তাই তো? তো কি লিখবো আমি? আমার এখানে দিয়ে অ্যান্টি বডি, আরে লাল কেন হয়? অ্যান্টিবডির গঠন। ক্লিয়ার? বোঝা গেল? অ্যান্টিবডি গঠন। এবার কি যে অ্যান্টিবডিটা আবার দেখতে কিরকম? অ্যান্টিবডিটা দেখতে একদম একদম ওয়াই, আমরা ইংলিশ অ্যালফাবেট হচ্ছে ওয়াই এর মতো দেখতে, এরকম দেখতে। চলো দেখি কিরকম দেখতে হয়। এখানে তো শেপস আছে, দেখি করা যায় কিনা, তোমাদের সাথেই দেখি। এই একটা, ইয়েস করা যাচ্ছে, সুন্দর। এই একটা লাইন, এই একটা লাইন, ওকে, এই একটা লাইন, এই একটা লাইন, তারপরে এখান থেকে একটা, তারপর এখান থেকে একটা, ওকে। নেক্সট হচ্ছে, আর একটু নিচে নামিয়ে নি, না হলে আমি, তো কি লাইন ছিল? অ্যান্টিবডি আঁকছিলাম আমরা। চলো এখানে একটা, আরে বারবার কি হয়? এই একটা, এই একটা লাইন হচ্ছে আমার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে। ডান। এবার পেন নাও, সবগুলো হলো, এটাকে একদম শুরু করে এটাকে বাস কানেক্ট করবো। ওকে, এইটা আগে করব না, হলো অ্যান্টিবডি। ওকে, এটা কি? একটা অ্যান্টিবডি স্ট্রাকচার, মনে থাকবে সবার। অ্যান্টিবডি কি বলেছিলাম আমি? ওয়াই শেপ, এটাকে কেটে দাও। ওয়াই শেপ বিশিষ্ট, এই যে দেখো একটা ওয়াই। ওকে, ক্লিয়ার? অ্যান্টিবডি দেখো কত হলো তাহলে। ফার্স্ট আমি কি লিখতে পারি? ফার্স্ট একটা বৈশিষ্ট্য অ্যান্টিবডির কি লিখতে পারি? 1 নম্বর, কি লিখতে পারি আমি? যে অ্যান্টিজেন হচ্ছে ওয়াই আকৃতি বিশিষ্ট, তাই তো? কি ওয়াই এর মতো, দেখতেই পাচ্ছ ওয়াই এর মতো, কি দেখা যাচ্ছে তো? তো অ্যান্টিজেন কি লিখতে পারি? ওয়াই আকৃতি বিশিষ্ট।
এটা গেল আমার ফার্স্ট। অ্যান্টিজেনের গঠন কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। ওকে, 2 নম্বর 3 নম্বরের জন্য আসে। তো কি ফার্স্ট গেল ওয়াই আকৃতি। এবার দেখো কটা বাহু নিয়ে গঠিত, এই এক, এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা হচ্ছে আমার 2 নম্বর যদি হয়, এটা আমার 3 নম্বর, এটা আমার 4 নম্বর। ওকে, যেহেতু প্রোটিন, যেহেতু আমার প্রোটিন, যেহেতু অ্যান্টিবডি কি আমার প্রোটিন ধর্মী, তাই জন্য কি 4টা কি পলিপেপটাইড চেইন থাকবে, 4টা তাই তো। প্রোটিন কি একটা পলিপেপটাইড চেইন, এই পলিপেপটাইড কেন, অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর পরপর পেপটাইড বন্ধনীন যারা জুড়ে অনেকগুলো চেইন মিলে পলিপেপটাইড চেইন তৈরি হয়। তো যেহেতু অ্যান্টিজেন গ্লোবিউলিন প্রোটিন ধর্মী, তার মানে ওটাও পলিপেপটাইড। কটা আছে, 1 2 3 4, তাহলে 4টা পলিপেপটাইড শৃঙ্খল, শৃঙ্খল বর্তমান গেল। 2 নম্বর পয়েন্ট আমাদের চলে গেল। ওকে, তো এই যে বড় বড় দুটো আছে না, এই দুটো চেইনকে বলা হয়, এই 1 নম্বর আর 2 নম্বর, দেখো এখান থেকে শুরু হয়ে নিচ অব্দি গেছে, ঠিক আছে। তো এই দুটোকে বলা হয় আমার ভারী শৃঙ্খল। কি বলা হয় এটাকে, ভারী শৃঙ্খল বা হেভি চেইন বা এইচ চেইন। কি বলা হয়, পলিপেপটাইড শৃঙ্খলে কি থাকে, পলিপেপটাইড শৃঙ্খলে আমার দুটি ভারী শৃঙ্খল থাকে, ভারী শৃঙ্খল বা কি বলা হয় হেভি চেইন, হেভি চেইন और কি হতে পারে এইচ চেইন। ওকে, এইচ চেইন বলতে পারি। ওকে, এইবার দেখো এখানেও একটা ছোট্ট এইটুকু, এখানেও একটা এইটুকু, এই দুটোকে বলা হয় হচ্ছে তোমার হালকা শৃঙ্খল বা লাইট চেইন। কি বলা হয়, হালকা শৃঙ্খল বা লাইট চেইন। ওকে, তো কি বললাম, এই যে আমার এটা, এই যে এটাকে কি বলা হয় হালকা শৃঙ্খল। ওকে, হালকা শৃঙ্খল বলা হয়। তো কি বললাম আরেকটা কি, 4টা পলিপেপটাইডের মধ্যে আমার দুটি হালকা শৃঙ্খল বা আর কি হতে পারে লাইট চেইন, और কি বলতে পারে এল চেইন। ওকে, বোঝা গেল, ক্লিয়ার। থার্ড পয়েন্ট আমি কি বলেছিলাম, থার্ড পয়েন্ট আগেই শুরুতেই বলেছিলাম যে অ্যান্টিজেন হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন ধর্মী। তাহলে এখানে ওর গঠনের মধ্যেও কি থাকবে, অ্যান্টিজেন হচ্ছে কি, সরি অ্যান্টিবডি হচ্ছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন প্রোটিন ধর্মী। ক্লিয়ার, বোঝা গেল একদম। নেক্সট কি হবে, নেক্সট আরো কিছু নিশ্চয়ই থাকবে। চলো এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই, এটাই আমি পারি না তাও চেষ্টা করছি। ওকে, হয়েছে আশা করি অনেকটা। ওকে, নেক্সট কি আছে, নেক্সট এই যে আমার অ্যান্টিজেনটা, এই যে আমার অ্যান্টিজেনটা
সরি অ্যান্টিবডিটা, এটা একটু আমি মুছে ভালো করে লিখি, না হলে বোঝা মুশকিল। সবই আমি পিঙ্ক কালি দিয়ে লিখছি, তাই তো। এই দুটোকে বলা হয় আমার ভারী শৃঙ্খল, আর এই দুটো হচ্ছে আমার হালকা শৃঙ্খল। ক্লিয়ার? এইবার এই যে অ্যান্টিবডিটা আছে না, এগুলো হচ্ছে পরস্পর ডাইসালফাইড বন্ড দ্বারা গঠিত। এই যে এখানে এই দুটো চেন হচ্ছে সব ডাইসালফাইড চেন দ্বারা গঠিত। এখানেও আমি ডাইসালফাইড চেন দেখতে পাবো। ওকে, এখানে লেখা যাচ্ছে না, তবে এই একটা, এই একটা, তারপর এই একটা, এই একটা। ওকে, সব হচ্ছে আমার ডাইসালফাইড চেন দ্বারা গঠিত। তাহলে আরেকটা আমার পয়েন্ট পেয়ে গেলাম কি, আরেকটা পয়েন্ট কি পেয়ে গেলাম, যে কি অ্যান্টিজেন গুলা কি অ্যান্টিবডি গুলোর পলিপেপটাইড চেন, পলিপেপটাইড শৃঙ্খল গুলি কি দ্বারা গঠিত, তোমার ডাইসালফাইড। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। সালফার থেকে সালফাইড, সালফাইড বন্ধন দ্বারা যুক্ত। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কি পেপটাইড শৃঙ্খলগুলি ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত। ক্লিয়ার? বোঝা গেল? এইবার কি থাকবে, অ্যান্টিজেনের নির্দিষ্ট অ্যান্টিবডির একটা নির্দিষ্ট স্থান থাকবে, ওখানে হচ্ছে তোমার অ্যান্টিজেনটা যুক্ত হবে। এই দেখো একদম ওপরে দুটো শৃঙ্খলের এইখানটাতে তোমার এই জায়গাটাকে তোমাকে বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, যেখানে তোমার অ্যান্টিজেনটা যুক্ত হবে। ওকে, কি হবে, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এই যে জায়গাটা হচ্ছে তোমার অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। কি, তারপরে কি আছে আমার 5 নম্বর কি হলো, অ্যান্টিবডির যে স্থানে অ্যান্টিজেন যে স্থানে যুক্ত হয় তাকে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বলা হয়। ক্লিয়ার? ওই যে উপরে দুটো চেন আছে, ওখানে গিয়ে একটা অ্যান্টিজেন যুক্ত হবে, তো ওকে বলা হবে আমার অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, এইবার এই অ্যান্টিজেনের একদম উপরের অংশটাকে বলা হয় এন টার্মিনাস, আর নিচের অংশটাকে বলা হয় সি টার্মিনাস। কি বলা হয়, ওপরটাকে বলা হয় আমার এন টার্মিনাস, নিচেরটাকে বলা হয় সি টার্মিনাস। কি করে হয় চলো বলি। একটা অ্যান্টিবডি কি পলিপেপটাইড চেন, পলিপেপটাইড চেন মানে প্রোটিন দিয়ে গঠিত হচ্ছে। এবার তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, কিন্তু তোমাদের সেটা লাগবে না, বাস কেন সি টার্মিনাস কেন এন টার্মিনাস হয় সেটা বলছি। ফার্স্ট থেকে একটা অ্যামাইনো অ্যাসিডের যদি আমি স্ট্রাকচার আঁকি এখানে, তো হচ্ছে সি, এদিকে হচ্ছে COOH হয় যেহেতু কার্বক্সিল, এখানে
NH, এখানে হচ্ছে তোমার NH2, ওকে, প্লাস মাইনাস হিসেবে থাকে ওটা বাদ, আর এখানে H, এখানে R। আবার সেম ভাবে কি হবে, এখানে আবার একটা অ্যামাইনো অ্যাসিড আছে যার উপরে H, এখানে NH2, এখানে COOH, আর এখানে R। ওকে, কি করে পেপটাইড বন্ড ফরমেশন হয়, কি করে পেপটাইড বন্ড ফরমেশন হয়, আমি যদি এটা মাঝখানে নিয়ে আসি একটু বড় করি, কি করে পেপটাইড বন্ড ফরমেশন হয়, এই যে এই OH আর এখানে একটা H, এখানে একটা H, তাই তো, NH2, তো এই H আর এই OH মিলে কি হয়ে যাবে, জল হয়ে বেরোয় যাবে, তাই তো, H2O, তাই তো, H2O মিলে জল হিসেবে বেরিয়ে যাবে। তার ফলে কি হবে, তার ফলে কি হচ্ছে, এখানে C, ওপরে H থেকে যাচ্ছে, নিচে NH2 থাকছে, R গ্রুপ থাকছে, CO, একটা ও রয়েছে, বাদ দাও আমি এটাকে ওপরে লিখি, একটা ও রয়েছে, তার মানে ও ডাবল বন্ড হিসাবে রয়ে গেছে। তো কার্বনের কি তিনটা যোজ্যতা পূরণ হয়নি, তাই জন্য কি হবে, ও এই যে বন্ডটা ফর্ম করলো এটা হয়ে যাবে N এর সাথে, আর একটা H চলে গেছে, তার মানে ওর একটাই H পড়ে আছে, দেন C, দেন H, NR, নেক্সট হচ্ছে COO H। এই যে মাঝখানে এই বন্ডটা, এটা হচ্ছে তোমার পেপটাইড, পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড, ওকে। এবার দেখো এইভাবে একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে অ্যামাইনো অ্যাসিড 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 করতে করতে যাবে। তো উপরে যেটা দেখো এইখানে হচ্ছে তোমার NH2 যেটা রয়েছে, এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে, এর সাথে কোনো অ্যামাইনো অ্যাসিড নেই, যেহেতু এটা ফার্স্ট, এর সাথে কোনো কিছু যুক্ত হয়নি, আর ধরো এটাই লাস্ট, তার মানে কি এখানে COOH যুক্ত হয়ে আছে, এর সাথে কোনো, এটা লাস্ট এলিমেন্ট, এর সাথে কোনো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়নি, তো এটাকে আমি বলতে পারি N টার্মিনাস, আর এটাকে বলতে পারি আমি C টার্মিনাস। তো সেরকম ভাবেই এইখানে তোমার অ্যামাইনো অ্যাসিডটা শুরু হয়েছে, তাই এটা N টার্মিনাস, আর একদম এখানে শেষ হয়ে গিয়েছে, তাই এটা হচ্ছে তোমার C টার্মিনাস। ক্লিয়ার একদম? আর কোনো সমস্যা, সমস্যা নেই তো? যদি কোনো সমস্যা থেকে থাকে দেন कमेंट में कर दीजिए, हम सबका रिप्लाई देंगे, ओके? ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আমার আরেকটা অ্যান্টিজেনের বৈশিষ্ট্য আছে, তাই তো, আরো বৈশিষ্ট্য কি কি আছে, কি কি লিখেছি আমরা একটু দেখে নিই, কি কি লিখেছি, ওয়াই আকৃতি বিশিষ্ট চারটা পলিপেপটাইড চেনের মধ্যে দুটো হেভি আর দুটো লাইট চেন, একটা গ্লোবিউলিন প্রোটিন দিয়ে গঠিত, পলিপেপটাইড চেনগুলি ডাইসালফাইড বন্ধন দ্বারা যুক্ত, তাই তো, ডাইসালফাইড বন্ধন দ্বারা যুক্ত, এটা হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। সবগুলোকে আন্ডারলাইন করতে করতে যাও, দুটো ভারী দুটো হালকা, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকে, তাই তো, এগুলো হচ্ছে আমার কি পয়েন্টস। নেক্সট আরেকটা জিনিস করাবো, সেটা হচ্ছে এখানে করে, এবার কি, এবার হচ্ছে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে এপিটোপ এন্ড হচ্ছে প্যারাটোপ। ধরো এটা একটা অ্যান্টিজেন, এরকম ওয়াই আকৃতির, ওকে, এটা হচ্ছে তোমার অ্যান্টিজেন, একটু বড় করে আঁকি নাকি, হচ্ছে না কেন, এই যে এটা 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 তোমার অ্যান্টিজেন, তাই তো। তো এই অ্যান্টিজেন কি সব অ্যান্টিবডি, সরি এটা অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি সব প্রকার অ্যান্টিজেনের প্রতি সংবেদনশীল না, যেমন কোনো একটা জিনিস থাকে, যেমন তুমি সবকিছু খেতে পছন্দ করো না, তাই তো, সবকিছু খেতে আমাদের ভালো লাগে না, সেরকমই অ্যান্টিবডিও স্পেসিফিক কিছু অ্যান্টিবডি স্পেসিফিক কিছু অ্যান্টিজেনের ওপরেই ক্রিয়াশীল, তার বাইরে অন্য কোনো অ্যান্টিবডি সাথে ও ক্রিয়া করতে পারে না, ঠিক আছে। ধরো এই
এটা এরকম পাকানো। ওকে, তো এই যে পাকানো ব্যাপারটা আছে, মানে ওর যে স্ট্রাকচারটা আছে যেখান থেকে ও অ্যান্টিজেনটা চিনতে পারবে, তো সেই অংশটাকে বলা হবে আমার প্যারাটোপ। প্যারাটোপ অ্যান্টিবডির যে স্থানে অ্যান্টিজেন বাইন্ডিং সাইটে অ্যান্টিজেন যুক্ত হয়, সেই অংশটা হচ্ছে তোমার প্যারাটোপ। এবার ধরো অনেক রকমের অ্যান্টিজেন আছে, কেউ ধরো এরকম অ্যান্টিজেন, কেউ এরকম অ্যান্টিজেন, কেউ এরকম অ্যান্টিজেন, তাই তো এরকম সব রকমের অ্যান্টিজেন আছে। কিন্তু ওই সকল অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন গুলো কি এর সাথে যুক্ত হতে পারবে না, কারণ ওর মধ্যে ওর কোনো স্ট্রাকচারই নেই, তাই তো ওর মধ্যে ওর কোনো স্ট্রাকচারই নেই। কিন্তু এই অ্যান্টিজেনটা কিন্তু আমার এর মধ্যে বসতে পারবে, কারণ এরও সার্কাস, এটা হচ্ছে নিচ দিয়ে, আর এরকম হয়ে যাবে ব্যাপারটা, এরকম এইখানে হচ্ছে অ্যান্টিজেন, এই যে এরকম হয়ে যাবে ব্যাপারটা, এখানে ওরা অ্যাটাচ হয়ে যাবে একে অপরের সাথে। বোঝা গেল? তো অ্যান্টিজেনেরও কি বললাম, নির্দিষ্ট কিছু এই জায়গাটায় যাকে দেখে অ্যান্টিজেন বোঝা যাবে, যে অ্যান্টিবডি বুঝবে যে এই অ্যান্টিজেনটাই আমাকে আসছে, এই অ্যান্টিজেনটাকেই আমাকে বাইট করতে হবে। তো যেই অংশটা আমার অ্যান্টিবডি দেখে চিনতে পারবে, ওই অংশটাকে বলা হবে আমার এপিটোপ। এপিটোপ বোঝা গেল? কি বললাম, এপিটোপ আর প্যারাটোপ কি? প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডি যেখানে অ্যান্টিজেন বাইন্ড করবে, সেই অংশটায় যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইটটা দেখে অ্যান্টিজেনটা মানে অ্যান্টিজেনটাকে ধরতে যাবে, তো সেই স্থানটা হচ্ছে আমার প্যারাটোপ। আর অ্যান্টিজেনের যে অংশটা দেখে অ্যান্টিবডি চিনতে পারবে যে না, ও হচ্ছে ধরো লাল জামা পরে আছে, একটা ষাঁড়গরু দেখেই বুঝবে যে ও লাল জামা পরে আছে, ওকে আমি অ্যাটাক করতে যাব। তো ওই যে লাল জামাটা, এইটা হচ্ছে তোমার অ্যান্টিজেনের এপিটোপ অংশ, যেখানে ষাঁড়গরু মানে অ্যান্টিবডিটা ওকে দেখে তোমাকে ধাওয়া করতে যাবে। ওকে, বোঝা গেল? এপিটোপ আর প্যারাটোপ এটাও হচ্ছে অ্যান্টিজেনে থাকে। তো কোথায় থাকে? আমাদের আগের পয়েন্টটা কত ছিল? আগের ছিল 5, তো এটা হচ্ছে আমার 6 নম্বর পয়েন্ট। অ্যান্টিবডি তে অ্যান্টিজেন স্পেসিফিক, মানে অ্যান্টিজেন নির্দিষ্টকারী স্থান বর্তমান। ওকে, একে কি বলা হয়? একে প্যারাটোপ বলে, যা দেখে ও বাইন্ড করবে। ঠিক আছে, একে কি বলে? প্যারাটোপ বলে। চলো এটাকে একটু হাইলাইট করে দিই। প্যারাটোপ বলে। আরেকটা কি? আরেকটা অ্যাডিশনাল হচ্ছে আমার এপিটোপ। এপিটোপ এবার কি? এপিটোপ কোথায় থাকে আমার? অ্যান্টিজেনে, তাই তো? অ্যান্টিজেনে উপস্থিত নির্দিষ্ট কারী অঞ্চল যা অ্যান্টিবডির সাথে যুক্ত হয়। অ্যান্টিবডিকে চিনতে সাহায্য করে এবং অ্যান্টিবডির সাথে যুক্ত হয়। ক্লিয়ার? আর কোনো ডাউট? অ্যান্টিবডির স্ট্রাকচার
এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা, আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি, যত পারো ইম্পর্টেন্স দিয়ে দাও। হ্যাঁ, এটা কি একটা ফিগার, কিসের ফিগার? অ্যান্টিবডি, অ্যান্টিবডির ফিগার। ওকে, স্টার মার্ক দিয়ে নাও। চলো নেক্সট হলো আমার অনাক্রম্যতার প্রকারভেদ। এতক্ষণ আমরা উপাদান পড়ছিলাম, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি আমরা পড়ে ফেলেছি, এবার পড়বো আমরা প্রকারভেদ। ঠিক আছে, চলো। তার আগে আমি একটু জল খেয়ে নিই। নেক্সট বলেছে কি, অনাক্রম্যতার প্রকারভেদ। অনাক্রম্যতাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার সহজাত অনাক্রম্যতা, আর একটা আমার অর্জিত অনাক্রম্যতা। সহজাত এন্ড অর্জিত। ওকে, ক্লিয়ার? ফার্স্টে তাহলে আমরা সহজাত অনাক্রম্যতার সম্পর্কে জেনে নিই একটু। সহজাত অনাক্রম্যতা বলতে বোঝায় কোন একটা মানুষের যে অনাক্রম্য তন্ত্রটা ইনবর্ন, মানে ও জন্মায় ওই ক্ষমতাটা নিয়ে, ওই অ্যাবিলিটিটা নিয়েই ওর জন্মায়, জন্মগত। ঠিক আছে, বাইরে থেকে কোনোভাবে তাকে অর্জন করতে হয় না। এবং জেনেটিক্যালি ট্রান্সফার, মানে আমার মধ্যে যে অনাক্রম্যতা জন্মেছে সেটা আমার পরবর্তী জেনারেশন পাবে, আমার সন্তান সন্ততি পাবে, আমার সন্তান সন্ততি থেকে তার সন্তান সন্ততিটা পাবে। তো এটাই হচ্ছে সহজাত অনাক্রম্যতা। তাহলে সহজাত অনাক্রম্যতার 1 নম্বর কি হতে পারে? এটা হচ্ছে জন্মগত বা ইনবর্ন অথবা ইনেট, যা বলতে পারো। ইনবর্ন, জন্মগত বা ইনেট, মানে এরা জন্মাই এই অ্যাবিলিটিটা নিয়ে। ঠিক আছে, আর কি সেকেন্ডলি কি বলতে পারি? বাইরে থেকে অর্জন করতে হয় না, বাইরে থেকে অর্জন করতে হয় না। সহজাত যেহেতু, জন্মগত আমাদের শরীরে যেরকম রয়েছে ওরকম করেই হচ্ছে, তাই জন্য আর বাইরে থেকে ওদের অর্জন করতে হয় না। লাস্ট আমি কি বলেছিলাম? লাস্ট হচ্ছে বংশ পরম্পরায় সঞ্চালিত হয়, মানে একটা বৈশিষ্ট্য যেটা বললাম তোমার মার ছিল সেটা তোমার দেহে আসবে, তোমার থেকে তারপরে তার সন্তান সন্ততি, তারপর তার 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 এভাবে চলতেই থাকবে, বংশ পরম্পরা একদম চলতেই থাকবে, আর থামবে না। এই হলো আমার সহজাত অনাক্রম্যতা। যদি ডেফিনেশন বলে, ডেফিনেশন কি বলবো? যে অনাক্রম্যতার, যে জন্মগত বা ইনবর্ন বা ইনেট অনাক্রম্যতা হচ্ছে বাইরে থেকে অর্জন করতে হয় না, নিজে থেকেই আমাদের শরীরের মধ্যে ইনবর্ন অবস্থায় থাকে এবং বংশ পরম্পরায় সঞ্চালিত হয়, তাকে সহজাত অনাক্রম্যতা বলে। ক্লিয়ার? একদম ডান? কোনো ডাউট? এরপরে পড়বো আমরা কি? উদাহরণ। উদাহরণ খুব ইম্পর্টেন্ট, তোমরা যে কোনো জিনিসের কিন্তু উদাহরণ পড়বে। ওকে, উদাহরণ কি হতে পারে? ভাবো যে আমাদের শরীরে, মানে কি বলবো, আমাদের বাইরে বা ভেতরে অনেক রকম জীবাণু প্রবেশ করছে, কিন্তু আমরা বাইরে থেকে কোনো মেডিসিন নিচ্ছি বা কোনো ভ্যাকসিন নিচ্ছি বা কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছি না, কিছু করি নাই। তাহলে কি করে হচ্ছে? তাহলে যেটা হচ্ছে সেটাই তো ইনবর্ন, সেটাই তো জন্মগত। যেমন আমাদের অশ্রুতে, ঠিক আছে, বা লালা রসে লাইসোজাইম নামক উৎসেচক থাকে। লাইসো 1 নম্বর বলতে পারি লাইসোজাইম, তাই তো আমরা পড়ছিলাম আগের
লিখতে আগের সেকেন্ড সামেটিভে লাইসোজাইম নামক উৎসেচক কি করে, লাইসোজাইম উৎসেচক কি করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে, তাই তো, ব্যাকটেরিয়া ধ্বংস করে, তাই তো। তো এইটা কি আমি শরীরে ইনটেক করছি যে লাইসোজাইম ব্যাকটেরিয়াকে আমার শরীরে ঢুকাইতে হবে, তারপরে হচ্ছে মানে লাইসোজাইম উৎসেচকটাকে, তারপরে আমরা কিছু মেডিসিন খাইতে হবে যাতে লাইসোজাইম উৎসেচক কাজ করে না। আমরা যখন জন্মেছি আমি ওই অ্যাবিলিটিটা নিয়েই জন্মেছি যে আমার শরীরে লাইসোজাইম উৎসেচকটা ক্রিয়া করবে। এই যে লাইসোজাইম উৎসেচকটা থাকবে, এই উৎসেচকটা হচ্ছে আমাদের শরীরে উপস্থিত ব্যাকটেরিয়া গুলোকে ইনিশিয়াল ভাবে নষ্ট করে দেবে। ওকে, আর কি হতে পারে, 2 নম্বর হতে পারে তোমার পাকস্থলী নিঃসৃত HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও কি করে, সেম কাজ করে। যে কোনো বিজাতীয় বস্তু বা আমাদের খাদ্য থেকে চলে আসা যে মানে খাবারের ফলে যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো যায় সেগুলোকেও এই HCl হচ্ছে ধ্বংস করে, তাই তো। HCl কি করে, ধ্বংস করে। তাহলে এটাকে, হ্যাঁ এটা কি হয়ে গেল, শেপ তো অন্য নেওয়া ছিল। তাহলে কি লাইসোজাইম হাইলাইট এন্ড HCl হাইলাইট, তাই তো, ক্লিয়ার, বোঝা গেল। আরো অনেক উদাহরণ হয়, যেমন আমরা সর্দি কাশিতে হয়, দেখবে আজকে সর্দি লাগলো তুমি কোনো ওষুধ নিলে না বা কিছু হলো না, এমনি ঠিক হয়ে গেল। তো এই সমস্ত জিনিস যেগুলো এমনি এমনি ঠিক হয়ে যায় বা এমনি এমনি আমাদের শরীরে রোগ প্রতিরোধের অ্যাবিলিটিটা আছে, তো সেটাকে বলা হয় হচ্ছে, সেই ব্যাপারটাই হচ্ছে আমার সহজাত অনাক্রম্যতা। ক্লিয়ার, বোঝা গেল, এটা হচ্ছে আমার সহজাত অনাক্রম্যতা। নেক্সট কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। অর্জিত নাম শুনেই বোঝা হচ্ছে যে যে সমস্ত অনাক্রম্যতাকে আমার ইনবর্ন হয় না, বাইরে থেকে কোনো জীবাণুকে যদি সরাসরি আমাদের শরীরে ঢুকে যায় বা কৃত্রিম ভাবে আমাদের শরীরে ইনজেক্ট করে দেওয়া হয়, তার ফলে যে অনাক্রম্যতাটা তৈরি হয় আমাদের শরীরে, তাকে বলা হয় অর্জিত অনাক্রম্যতা। ক্লিয়ার, কি সহজাত কি হবে, সহজাত আমাদের ইনবর্ন হবে, কিন্তু অর্জিত অনাক্রম্যতা কি আমাদের কি বললাম, অর্জন করতে হবে। 1 নম্বর কি হবে, 1 নম্বর কি পয়েন্টস যদি আমি বলি তাহলে কি হবে, বাইরে থেকে অর্জন করতে হবে, বাইরে থেকে অর্জন করতে হয়, ইনবর্ন হয় না। তাহলে ইনবর্ন যদি না হয় তাহলে জেনেটিক্যালিও ট্রান্সফার হবে না। তাহলে কি হতো, আমি টিকা নিয়ে নিতাম, আমি শরীরের মধ্যে করোনা ভ্যাকসিন নিয়ে নিতাম, আমি বলতাম এই আমার বাচ্চা কাচ্চা কাউকে লাগবে না, আমার যত আমার বাচ্চা কাচ্চা তৈরি হবে তত করোনা রোগ প্রতিরোধী হবে। এরকম কি হয় না, হয় না। কখন হয় বা অর্জিত অনাক্রম্যতা, যদি কোনো জীবাণু দেহে প্রবেশ করে অথবা কি কৃত্রিম ভাবে জীবাণুগুলিকে প্রবেশ করানো হয়, প্রবেশ করানো হয়। ওকে, ক্লিয়ার, ডান। নেক্সট, এবার অর্জিত অনাক্রম্যতাকেও আমরা 2 ভাগে ভাগ করতে পারি। ওকে, 2 ভাগে ভাগ করতে পারি, তো ভাগ করব। ফার্স্ট যেটা আমাদের রয়েছে সেটা কি, সেটা কে বলতে পারবে, কমেন্টে বলো। অর্জিত অনাক্রম্যতা আমি বলার আগে কে বলতে পারবে,
অর্জিত অনাক্রম্যতাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমার সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, আরেকটা হচ্ছে আমার নিষ্ক্রিয়। ওকে, সক্রিয় অনাক্রম্যতা মানে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, আরেকটা হচ্ছে আমার নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। ওকে, এইবার সক্রিয়টা কি? সক্রিয়টা হবে যখন আমাদের দেহে অ্যান্টিজেনকেই সরাসরি প্রডিউস ঢুকানো হবে। সেটা কি, আমাদের শরীরে যখন অ্যান্টিজেন সরাসরি ঢুকে পড়বে, প্রবেশ করবে, কৃত্রিম ভাবেও হতে পারে বা প্রাকৃতিক ভাবেও প্রবেশ করবে, তার ফলে দেহ যে অনাক্রম্য ব্যবস্থা গড়ে তোলে, সেটাই হচ্ছে আমার সক্রিয়। তাহলে সক্রিয়তে কি হবে? আমার সরাসরি অ্যান্টিজেনের প্রবেশ, সরাসরি তোমার কি হবে? অ্যান্টিজেনই প্রবেশ করাবে। সেটা একদম ডিরেক্টলি প্রাকৃতিক ভাবেও আমাদের শরীরে ঢুকে যেতে পারে বা আমি ইনজেক্টও করে দিতে পারি, যেটা ভ্যাকসিনেশন, যেটা আমরা পড়বো 3 নম্বর ক্লাস। ঠিক আছে, তো এই সক্রিয় অনাক্রম্যতা যেখানে অ্যান্টিজেন প্রবেশ করানো হয়, এটাও আমরা দুভাগে ভাগ করতে পারি। এটাও আমরা কি করতে পারি? দুভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে আমার প্রাকৃতিক, 1 নম্বর হচ্ছে আমার প্রাকৃতিক। ওকে, 2 নম্বর হচ্ছে আমার কৃত্রিম। প্রাকৃতিক অ্যান্ড কৃত্রিম। ঠিক আছে, এবার প্রাকৃতিক আর কৃত্রিমের মধ্যে কি কি হয়? অ্যান্টিজেন প্রবেশ করবে, প্রাকৃতিক ভাবে প্রবেশ করলো এবং আমাদের শরীরে উইদাউট এনি মেডিকেশন, উইদাউট এনি কি বলবো ভ্যাকসিনেশন, আমাদের শরীর সেটাকে প্রতিরোধ করছে। তো সেটা হচ্ছে আমার প্রাকৃতিক। যেমন এর উদাহরণ হতে পারে যে স্মল চিকেন পক্স, আমাদের অনেকেই শুনে হয়েছে, আমারই হয়ে গেছে চিকেন পক্স বা জল বসন্ত। এটা কি হয়? যদি কারো একবার হয়ে থাকে, একবার হলে আর হয় না। ওকে, তো কি চিকেন পক্স একটা ভাইরাস, তো এটা কি আমাদের শরীরে কিন্তু প্রাকৃতিক ভাবেই ইনজেক্ট করে, তাই তো? প্রাকৃতিক ভাবেই ইনজেক্ট তো না, প্রাকৃতিক ভাবেই আমাদের শরীরে আসে। আমাদের শরীর কিন্তু উইদাউট এনি ভ্যাকসিন বা মেডিকেশন, যদিও এখন অনেকে মেডিকেশন নেয়, তো কি সেগুলো ছাড়াই দেহে কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। ঠিক আছে, তারপরে একটা ইমিউন রেসপন্সেই করব আমরা। একবার একটা রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়ে গেলে স্মৃতিকোষ বা মেমোরি সেল উৎপন্ন হয়, স্মৃতিকোষ বা মেমোরি সেল উৎপন্ন হয়, যার ফলে মেমোরিতে রেখে দেয়, ও এই ভাইরাসটা তো আমাদের শরীরে এসেছিল, তার মানে ওকে আমি একবার এসেছিল, ও আমাদের শরীরের অনেক বেশি ক্ষতি করে দিয়েছে, তাইলে আমি ওকে আর ঢুকতে দেবো না, ওকে আর বের করে দিতে হবে, তাড়াতাড়ি করে অ্যান্টিবডি প্রডিউস করি। তো এরকম স্মৃতিকোষ হচ্ছে ও রেখে দেয়। তাই জন্য হচ্ছে একবার যদি হয়ে যায় স্মল পক্স, হাম, এইসব যদি হয়ে যায় তাহলে আর হয় না। এটা হলো আমার অর্জিত সক্রিয় প্রাকৃতিক। আর কৃত্রিম হচ্ছে কি হবে? কৃত্রিম যখন কোনো অ্যান্টিজেনকে ভ্যাকসিন, টিকাকরণ, সিম্পলি টিকাকরণে কি করা হয়? টিকাকরণ আমরা পড়বো, আমাদের এই চ্যাপ্টারেই রয়েছে। টিকাকরণ কি? কোনো জীবাণুকে মৃত, অর্ধমৃত বা একদম জীবিত অবস্থায় আমাদের শরীরে একটু করে ইনজেক্ট করে দেওয়া হয়, তার ফলে দেহে ওই অ্যান্টিবডি প্রডিউসড হয় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা ওই জীবাণুটার বিরুদ্ধে গড়ে ওঠে। যেমন আমরা করোনা ভ্যাকসিন দিয়েছি, আমরা টিটেনাস ভ্যাকসিন দিয়েছি। তো এটা কি
অ্যান্টিজেনটাকে আমাদের প্রডিউস করা হচ্ছে, তাই সক্রিয়। আর কৃত্রিম কি, এটা আমাকে বাইরে থেকে ইনজেক্ট করতে হচ্ছে, আমাদের দেহ ডিরেক্টলি এটা গড়ে তুলতে পারছে না, তাই জন্য এটা হচ্ছে কৃত্রিম। ক্লিয়ার? বোঝা গেল সক্রিয়র দুটো, প্রাকৃতিক অ্যান্ড কৃত্রিম। নেক্সট হচ্ছে আমার যেটা আছে সেটা হচ্ছে আমার, বললাম কি বলেছিলাম, সক্রিয়র পরে হচ্ছে আমার নিষ্ক্রিয় অনাক্রম্যতা। নিষ্ক্রিয় অনাক্রম, ঠিক আছে? ক্লিয়ার? তো এটা কি হবে? নিষ্ক্রিয় অনাক্রম্যতা। সক্রিয়টা যদি তোমার ডিরেক্টলি অ্যান্টিজেন ইউজ করা হয়, তাহলে এটা কি করবে? এটা ডিরেক্টলি অ্যান্টিজেন ইউজ করা হয় না, তাই জন্য এটি হচ্ছে নিষ্ক্রিয়। এটা কি? এটা একটা অ্যান্টিজেন অন্য কারোর দেহ থেকে অ্যান্টিজেনটা দিয়ে দেওয়া হয়, তার ফলে যে তার বডিতে অ্যান্টিবডি প্রডিউসড হয়, সেই অ্যান্টিবডিটা আমাদের শরীরে দিয়ে দেওয়া হয়। যেহেতু অন্যর দেহে প্রডিউসড অ্যান্টিবডি আমাদের শরীরে আসছে, তাই এখানে কোনো আমাদের ডিরেক্টলি অ্যান্টিজেন ইউজই হচ্ছে না। যেহেতু ডিরেক্টলি অ্যান্টিজেন আমাদের ইউজই হচ্ছে না, তার মানে অ্যান্টিবডিটা শুধু ইউজ হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রম্যতা। ঠিক আছে? এখানে কি অ্যান্টিবডি দেহে প্রবেশ করে। ওকে, সরাসরি অ্যান্টিজেনকে প্রবেশ করানো হয় না। ঠিক আছে? সিম্পল। নেক্সট কি, এটাও হচ্ছে আমার দু টাইপসের। একটা হচ্ছে আমার, আগেরটা কিরকম টাইপসের দিয়েছিলাম, আচ্ছা এটাকে দিদি এ বি। নেক্সট হচ্ছে এটা হচ্ছে আমার এ। ওকে, কি আছে? এটা হচ্ছে সেম ভাবে প্রাকৃতিক হবে, আরেকটা হয়ে যাবে আমার বি হচ্ছে কৃত্রিম। ওকে, প্রাকৃতিক আর কৃত্রিম। চল, কি বলেছে? প্রাকৃতিক কখন হবে? প্রাকৃতিক হচ্ছে এই অ্যান্টিবডিটা যখন ন্যাচারালি কারো আমাদের ইনজেক্ট করাবে না, ওই সেমই, ঠিক আছে, সক্রিয়র মতনই, ওখানে শুধু অ্যান্টিজেন ছিল, এখানে খালি অ্যান্টিবডি। যখন অ্যান্টিবডিটা নিজে থেকেই আমাদের শরীরে এসে যাবে, আমাদের শরীরে কোনো ডিরেক্ট অ্যান্টিজেন ইউজ হবে না, তখন হচ্ছে সেটাকে বলা হবে প্রাকৃতিক। ঠিক আছে? অর্জিত, নিষ্ক্রিয়, প্রাকৃতিক। ওকে, কি এক্সাম্পল হতে পারে? যে ভ্রূণে মায়ের দেহ থেকে অ্যান্টিবডি স্থানান্তরিত হয়। ওকে, ভ্রূণে মায়ের দেহ থেকে অ্যান্টিবডি স্থানান্তরিত হয়। ক্লিয়ার? বোঝা গেল? একদম ঝাক্কাস। কি, যখন ভ্রূণ, মায়ের পেটে একটা বাচ্চা শিশু থাকে, তখন কি মায়ের দেহতে অ্যান্টিজেন আসছো, মায়ের দেহ অ্যান্টিবডি প্রডিউস করলো, সেই মায়ের দেহে উৎপন্ন অ্যান্টিবডি কি ডিরেক্টলি মায়ের পেটে থাকা ভ্রূণের মধ্যে চলে যায়। তো প্রাকৃতিক ভাবেই যায়, নাকি শিশুর দেহে কেউ ইনজেক্ট করে দেয়? না, তাই এই প্রসেসটা হচ্ছে আমার প্রাকৃতিক। ওকে, কৃত্রিম কি হবে? কৃত্রিম হতে পারে ঘোড়ার দেহে উৎপন্ন অ্যান্টিবডি অ্যান্টিভেনাম রূপে কাজ করে।
অ্যান্টিভেনাম রূপে কাজ করে। ঠিক আছে, কি করে কাজ করে? তো যখন আমাদের সাপের বিষ কামড়ায় তখন তো আমরা মরে যাব। সাপের বিষ কামড়াবে অন্য একটা সাপ, আমাদের দেহ সেটা চিনে অ্যান্টিবডি প্রডিউস করতে করতে আমরা শেষ। ঠিক আছে, তো কি হবে? তো ওই সাপের বিষটাকে কিছু পরিমাণে ঘোড়ার শরীরে ইনজেক্ট করে দেওয়া হয়, একটু পরিমাণে, একদম অল্প। তো কি করা হয়, তারপর ঘোড়া কি করে, ওই সাপের বিরুদ্ধে, ওই অ্যান্টিজেনটার বিরুদ্ধে, ওই টক্সিনটার বিরুদ্ধে হচ্ছে নিজের দেহে অ্যান্টিবডি প্রডিউস করে। তারপর সেই অ্যান্টিবডিটাকে মানে কি বলে, এক্সট্রাক্ট করে আমরা আমাদের অ্যান্টিভেনাম হিসেবে, আমাকে যদি এই সাপটা কামড় দেয় আমার শরীরে, আমি ডিরেক্টলি অ্যান্টিবডি প্রডিউস করে দিলাম, তাহলে ওই অ্যান্টিবডি গুলা চিনে নিয়ে ওই সাপের বিষটাকে ডিস্ট্রয় করে দেবে। ওকে, কিন্তু যদি আমি অ্যান্টিজেন করতাম তাহলে তো ভাবো কতক্ষণে আমি অ্যান্টিজেন চিনে নিয়ে আমি অ্যান্টিবডি প্রডিউস করব, তাতে তো আমি শেষ, আমাকে আর এই জগতে পাওয়া যাবে না। তো ডিরেক্টলি অ্যান্টিবডি পুশ করে দিই, তাহলে কি হবে, অ্যান্টিবডিটা ডিরেক্টলি রক্তে মিশবে এবং গিয়ে ডিরেক্টলি সাপের যে টক্সিনটাকে আছে সেটাকে ডিস্ট্রয় করে আমাদেরকে বাঁচিয়ে দেবে। তো এটাই হচ্ছে কৃত্রিম, যেহেতু ঘোড়ার দেহ থেকে বাইরে থেকে আমাদের শরীরে ইনজেক্ট করা হয় অ্যান্টিবডি, তাই জন্য এটা কৃত্রিম অ্যান্ড নিষ্ক্রিয়। ক্লিয়ার? বোঝা গেল? এই গেল আমার অ্যান্টিজেন, সরি, অনাক্রম্যতার টাইপস। নেক্সট আমাদের কি বলেছে, সহজাত অনাক্রম্যতা সাধারণভাবে সব ইমিউনোজেনের বিরুদ্ধে কম বেশি কার্যকরী, তাই সহজাত অনাক্রম্যতা অন্য নাম অনির্দিষ্ট অনির্দিষ্ট অনাক্রম্যতা, নন স্পেসিফিক ইমিউনিটি। কি বলেছে, সহজাত অনাক্রম্যতা সাধারণভাবে সব ইমিউনোজেনের প্রতি কম বেশি কার্যকারী থাকে, তার মানে স্পেসিফিক নয়। ও লাইসোজাইমের সাথেও করছে, মানে ব্যাকটেরিয়া ধ্বংস করছে লাইসোজাইম, আবার অন্য কাজও করছে, এনজাইম রূপেও কাজ করছে, আবার এইচসিএলও করছে। তো কি, যেটা ইনবর্ন হচ্ছে সেটা সর্দি কাশির জীবাণু থেকেও আমাদের বাঁচাচ্ছে, আমার যক্ষা থেকেও আমাকে প্রাইমারি ভাবে বাঁচাচ্ছে, আমাদের কি বলবো করোনা থেকেও প্রাইমারি ভাবে বাজাচ্ছে। তো এটা হচ্ছে আমার সহজাত অনাক্রম্যতা, যেটা সব কাজই করে, যেহেতু ওর কোনো নির্দিষ্ট পরিমাণ কাজ নেই, তাই জন্য এটা হচ্ছে অনির্দিষ্ট বা নন স্পেসিফিক ইমিউনিটি। নেক্সট বলেছে অর্জিত অনাক্রম্যতা বাইরের অ্যান্টিজেনকে আলাদা ভাবে চিনে তাদের বিরুদ্ধে সক্রিয় হয়, এই কারণে অর্জিত অনাক্রম্যতার নাম সুনির্দিষ্ট অনাক্রম্যতা বা স্পেসিফিক ইমিউনিটি। এবার ধরো তোমাকে কেউ টিটেনাসের ইনজেকশন দিয়েছে, তো টিটেনাসের যে টিকাটা আছে বা যেই টিটেনাস দেওয়ার ফলে তোমার যে ইনজেকশনটা তৈরি হবে, তুমি অর্জন করবা যে অনাক্রম্যতা, সেটা টিটেনাসের বিরুদ্ধেই হবে। টিটেনাসের জার্ম তোমাকে যদি অ্যাটাক করে তাহলে সেই অ্যান্টিবডিটা গিয়ে তোমাকে বাঁচিয়ে দেবে। কিন্তু ওই যে তুমি টিটেনাসের টিকাটা দিলে, সেটা কি তোমার যক্ষা রোগে কাজে লাগবে, বা সেটা কি তোমার করোনা রোগে কাজে লাগবে, বা তোমাকে এটা এইডসে কাজে লাগবে? না, কারণ ওটা শুধুমাত্র টিটেনাসের জন্যই দেওয়া, টিটেনাস জীবাণুটার উপরেই কার্যকরী হবে। যেহেতু ওই টাইমটা নির্দিষ্ট বা ডেফিনেট, তাই জন্য একে সুনির্দিষ্ট অনাক্রম্যতা বা স্পেসিফিক ইমিউনিটি বলে। মানে ওই প্রকার অ্যান্টিবডিটা শুধুমাত্র ওই প্রকার অ্যান্টিজেনের উপরই কার্যকরী, অন্য কারোর উপরে নয়। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? লাস্ট আমাদের টপিক রয়েছে হ্যাপটেন, অ্যাডজুভেন্ট এন্ড ইন্টারফেরন। ওকে, ফার্স্ট হচ্ছে আমার হ্যাপটেন। প্রথম হচ্ছে আমার হ্যাপটেন। কাকে বলবো? হ্যাপটেন হচ্ছে, আমি বলেছি যেসব অ্যান্টিজেনের পরিমাণ হচ্ছে তোমার কি বলবো ইয়ের থেকে কম, মানে 10,000 ডাল্টনের থেকে বেশি হতে হবে, তাই তো? তো যে সকল অ্যান্টিজেনের আণবিক ভর 10,000 ডাল্টনের থেকে কম, তাদেরকে নিষ্ক্রিয় অ্যান্টিবডি হিসেবে কাজ করে। তারা অ্যান্টিবডি প্রডিউস করতে পারে না, তারা নির্দিষ্ট কিছু তোমার
কি বলবো, প্রোটিন বা বাইন্ডার যে থাকে বা রিসেপ্টর থাকে তার উপর কার্যকরী হয়ে তারা কিন্তু কাজ করতে পারে, তারাই হচ্ছে, ওদেরকে বলা হয় হচ্ছে হ্যাপটেন। কি হবে? যারা, ফার্স্ট পয়েন্ট কি, যারা লেস দেন 10,000 ডালটন, তাদেরকে কি বলা হয়? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় অ্যান্টিজেন, তারা কি করবে? অ্যান্টিবডি প্রডিউস করতে পারবে না। ঠিক আছে, এবার কোন যদি ওরা কোন প্রোটিন অণুর সাথে বা প্রোটিন যে বাইন্ডার থাকে না, প্রোটিন বাইন্ডারের সাথে যুক্ত যদি হয়, যুক্ত হয়ে ওরা কি করবে? যুক্ত হয়ে অ্যান্টিবডি উৎপন্ন করতে সক্ষম। এদেরকে বলা হয় হ্যাপটেন। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আছে আমার অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট কি আছে? অ্যাডজুভেন্ট হচ্ছে যে সমস্ত উপাদান, জৈব হতে পারে, অজৈব হতে পারে, খনিজ হতে পারে, কে আমি অ্যান্টিজেনের সাথে বা অ্যান্টিজেন ছাড়া শরীরে ইনজেক্ট করে অনাক্রম্যতাকে আরো বেশি ভালো করে তুলবো, আরো বেশি ডেফিনেট করে তুলবো, আরো বেশি উত্তেজিত করে তুলবো, সেই সমস্ত উপাদানকে বলা হয় অ্যাডজুভেন্ট। কি কি হতে পারে অ্যাডজুভেন্ট? জৈব, অজৈব, খনিজ, সব হতে পারে। এরা কি করব আমরা? উইথ অ্যান্টিজেন, উইথ অ্যান্টিজেন or without or without অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে যে আমার মানে কি বলবো, আমার অনাক্রম্য তন্ত্র বা ইমিউন সিস্টেম, কি বলবো, ইমিউন সিস্টেম কে আরো বেশি উত্তেজিত করে, তাদেরকে বলা হয় অ্যাডজুভেন্ট। ক্লিয়ার? এটা তোমাদের অত ইম্পর্টেন্ট নয়, বাট তোমরা পড়ে রাখো, কাজে লাগবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার ইন্টারফেরেন্ট। নেক্সট আমার কি 3 নম্বর, ইন্টারফেরেন্স। ইন্টারফেরেন্স হচ্ছে নরমালি কি, যখন আমাদের দেহ ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন এক প্রকার প্রোটিন ধর্মী, আমাদের কোষ এক প্রকার প্রোটিন ধর্মী একটা রিলিজ করে, উপাদান রিলিজ করে। তার ফলে কি আমাদের যে ভাইরাস যে টক্সিনটা থাকবে সেটা কোষে কোষে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করবে, সেটাই হচ্ছে আমার ইন্টারফেরন। বোঝা গেল? এটা একটা সাইটোকাইন ধর্মী প্রোটিন, সেটা তোমাদের লাগবে না। কি বললাম? ভাইরাসের আক্রান্তের ফলে, ভাইরাসের আক্রান্তের ফলে উৎপন্ন হয় কি, এটা হচ্ছে সাইটোকাইন ধর্মী প্রোটিন। ঠিক আছে, যা কি করে ভাইরাসের
কোষে ছড়িয়ে পড়াকে রোধ করে। ছড়িয়ে পড়াকে রোধ করে, তাকে বলা হয় ইন্টারফেরন। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? এই ক্লাসে যদি কোনো রকম ডাউট থেকে থাকে, এই ক্লাসটা কিন্তু একটা কঠিন একটা ইমিউনোলজি, ভীষণ একটা কঠিন একটা জিনিস। আমি যতটা পেরেছি তোমাদেরকে সোজা করে সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাতে পারো, আর তাছাড়া কমেন্ট বক্সেও জানাতে পারো, আমি সবার অ্যান্সার দেবো। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে এই ক্লাসটা এখানেই, আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে। আমরা নেক্সট ক্লাসে করব ইমিউন রেসপন্স। এটাও ভীষণ ভীষণ একটা কমপ্লিকেটেড একটা টপিক, এটাও আমরা খুব ভালো করে আস্তে আস্তে সুন্দর করে টাইম নিয়ে বুঝবো। ওকে, ক্লিয়ার? চলো, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর। তোমরা এখানে সরাসরি চ্যানেলটাকে স্ক্যান করে কিওয়ার্ডটাকে তোমরা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেতে পারো, অথবা লেটস ইমপ্রুভ ক্লাস 9 লিখে সার্চ করো, সেখানে কিন্তু তোমরা পিডিএফ গুলোও পেয়ে যাবে, আর ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসের লিংক গুলো কিন্তু ওখান থেকেই পেয়ে যাবে। ওকে, যারা এখনো অবধি টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তারা তাড়াতাড়ি করে জয়েন করে যাও, কারণ ওখানে কিন্তু আমাদের ডিসকাশনও হয়। তোমাদের ডাউট থাকলে কিন্তু সেখানেই আমাদেরকে জানাতে পারো। আর লাস্টলি, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, কারণ একা একা পড়াশোনা করা একদম উচিত নয়, বন্ধুদের সাথে একসাথে পড়াশোনা করা উচিত। এবং লাস্টলি, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9, 10। ওকে, দেখা হবে পরের একটা ক্লাসে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ শাইনিং, and let's improve together. টাটা।